গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল রাতের স্বপ্নকে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সৃজার মন একটুও ভালো নেই। যার সাথে বছর খানেক ধরে এত মেলামেশা, যার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে অনেক রাত পর্যন্ত জেগে বিছানায় শুয়ে কথা বলে তবে ঘুমানো, যার হাতে হাত রেখে অনাবিল আনন্দে কত শপিং মল, পার্ক কিংবা গঙ্গার ধারে বসে থাকা, আর এইভাবে একসাথে দুজনেই আগামী জীবনের স্বপ্নগুলো সাজিয়ে তুলত একটু একটু করে মিষ্টি মধুর ভালোবাসার রঙে। এই পর্যন্ত সব ঠিকই চলছিল বলা চলে, কিন্তু কোথা থেকে যেন কি হয়ে গেল। আজ তা প্রায় 3 মাস হতে চলল। ইমনের সাথে তার এতটুকু কোনো রকম যোগাযোগ নেই। অনেক রকম চেষ্টা করেছে ওর সঙ্গে দেখা করার, কিন্তু কোনো লাভ হয় না। কোথায় যেন মনে হয় ইচ্ছে করেই বুঝি ইমন এভাবে হঠাৎ করে হারিয়ে গেল একদিন। ভাবতেই পারে না আর সে। হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ড থেকে উত্তর দক্ষিণ দিকে একটু গেলেই এখানকার নামকরা ব্যবসায়ী রজত ঘোষের বাড়ি। ওনারই একমাত্র মেয়ে সৃজা বর্তমানে রবীন্দ্র ভারতীতে মাস্টার্স করছে। নিজের নাচের স্কুল আছে, সেখানে ছাত্রী সংখ্যাও খুব একটা কম বলা যায় না। এমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মেয়ের মা হয়েও মিসেস সোহিনী ঘোষের একটাই ভাবনা, আদরের মেয়ের জীবনের কালো ছায়া সরিয়ে এক রাশ খুশির ছোঁয়ায় তাকে ভরিয়ে দিতে। নিজে একজন নামকরা হাই স্কুলের দিদিমণি, স্বামীর বিশাল ইমারতের ব্যবসা, কিন্তু এত কিছুর প্রাচুর্যের মাঝেও মেয়ের মুখে হাসি নেই। নিজেই অবশেষে তার ছোটবেলার স্কুল জীবনের বন্ধু রাগিনী সেনের ছেলে আদিত্যর সাথে সৃজার বিয়ের জন্য উদ্যোগী হয়েছেন। হাওড়ার শরৎ সদনে মেয়ের নাচের এক অনুষ্ঠান ছিল সেদিন। সেখানে বহুদিন পর রাগিনীর সাথে দেখা হয় সোহিনীর। কদমতলায় ওদের ফ্ল্যাট। একমাত্র ছেলে আদিত্য আইটি সেক্টরে চাকরি করে। সেখানে দুই বন্ধু দুজনের ছেলে মেয়ের সাথে বিয়ের মাধ্যমে ওদের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করতে চায়। আবার নতুনভাবে সৃজা আদিত্যকে বন্ধু হিসাবে পাশে পেয়ে ইমনের শূন্যতাকে ভুলে যেতে চেষ্টা করে। কিন্তু আচমকা একটা ঘটনা সব ওলটপালট করে দিল। সেদিন দুপুর থেকেই আকাশটা ভীষণ মেঘলা হয়ে আছে। আবহাওয়ায় কেমন একটা গুমোট ভাব রয়েছে, ঝড় উঠতে পারে। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে বাইরে। জানলার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে সৃজা। বাবা 3-4 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে। মায়ের খেয়াল সব সময় বেশি করে এখন মেয়েকে ঘিরে। এই শ্রী, আদিত্য আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে, তুই এবার রেডি হয়ে নে। সোহিনীর ডাকে মেয়ে সেই উদাসীন হয়েই উত্তর দেয়, মা আমার বেরোতে ভালো লাগছে না, আবার যদি এরকম হয়। আদিত্য এরকম ছেলেই নয়, ওকে আমি ভালো করেই চিনি। রাগিনী আমার স্কুলের বন্ধু, ওর পরিবারের একটা শিক্ষা পরম্পরা রয়েছে। তাই সেদিন যখন এতদিন পরে আমাদের আবার দেখা হতেও জানতে পারলো তুই আমার মেয়ে, তখন ওই আমাকে বলল ওর একমাত্র ছেলে আদিত্যর সাথে তোর বিয়ের কথা। ভগবান যে এভাবে আমাকে সাহায্য করবে কখনো ভাবিনি। কিন্তু মা, আর কোনো কিন্তু এবং যদি এসব জীবন থেকে বাদ দিয়ে নতুনভাবে বাঁচতে শিখতে হবে তোকে। মনে করবি এইটা তোর জীবনে মানুষ চেনার পরীক্ষা একটা। ইমনকে তো দেখলাম, ওই রকম হাসি খুশি মুখের আড়ালে এরকম একটা নোংরা জঘন্য চরিত্রের ছেলে
বুঝতেই পারিনি কেউ। আমারও কি করে এত বোঝার ভুল হলো জানি না। ওর উপর কতখানি ভরসা করেছিলাম আমি, আর সে কিনা এইভাবে। যাক, আরো অনেক বড় কিছু ক্ষতি হওয়ার থেকে বেঁচে গেছিস, এটাই অনেক। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। সৃজার মা বলল, ওই ওই মনে হয় আদিত্য এলো। শ্রী, দরজাটা খুলে দে। সৃজা দরজার কাছে এগিয়ে গেল। দরজাটা হাত দিতেই যেন আপনা হতেই সেটা খুলে গেল, আর একটা হিম শীতল বাতাস ঝড়ের মতো গোটা ঘরে ছড়িয়ে পড়ল। চমকে উঠল সৃজা, তার সাথে অবাক হয় সোহিনীও। কাকে দেখছে তারা? নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না ওরা, মা মেয়ে দুজনেই। ইমন দাঁড়িয়ে আছে দরজার বাইরে, সেই হাসি মুখ, এক গাল দাড়ি, আর গায়ে শেষবার যেদিন এয়ারপোর্টে তুলতে গিয়েছিল ইমনকে, সেদিনের সেই লাল গেঞ্জি আর ব্লু জিন্সের প্যান্টটাই পরে আছে। কি কেমন সারপ্রাইজ দিলাম! জানতাম এভাবে ফিরে আসবো, সেটা ভাবতেই পারোনি, তাই তো? ইমনের কথায় চমক ভাঙে সৃজার। সোহিনী এবার বেশ গম্ভীর হয়ে বলে উঠল, তুমি হঠাৎ কোথায় ছিলে এতদিন? তোমার কোনো খবর ছিল না কেন? সে তো অনেক কথা আন্টি, যখন এসে পড়েছি সেসব পরেই একদিন শুনবেন। সৃজা এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে ইমনকে বলল, তুমি বসো, আমি চা করে আনছি, কেমন? সোহিনী মেয়েকে বাধা দিল। শ্রী, তোমার এখন চা করলে হবে না, রেডি হয়ে নাও, আদিত্য এলেই বেরিয়ে পড়বে। কিন্তু আন্টি, আদিত্য তো আজকে আসবে না। তুমি কি করে জানলে? ওকে তুমি চেনো নাকি? চিনে নিলাম এই আজকেই। আসলে রাস্তায় কিসের একটা দুর্ঘটনা ঘটেছে, তাই বললাম। সেই সময় সৃজার মোবাইলটা বেজে উঠল। অপর প্রান্তে আদিত্যর কণ্ঠস্বর। শ্রী, বাড়ি থেকে বেরোতেই আমার বাইকটা হঠাৎ রাস্তায় পড়ে গেল। আমার পায়ে ভীষণ লেগেছে, স্থানীয় নার্সিং হোমে আছি। ভয়ের কিছু নেই, ডাক্তার দেখছে, ফার্স্ট এড করে দিয়েছে। ঘন্টাখানেক পরেই মনে হয় বাড়ি চলে যাব, কিন্তু বুঝতে পারছি না। ভালো রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে থেকে এমন ভাবে আচমকা গাড়িটা পড়লো, মনে হলো কেউ যেন জোর করে ঠেলে ফেলে দিল। গায়েও খুব লেগেছে। সপ্তাহখানেক আর বেরোতে পারবো না মনে হয়। তোমাকে এখন বাইরে বেরোতে হবে না আদি, আমি তোমাকে দেখে আসবো। আচ্ছা, এখন রাখছি তাহলে। ফোনটা কাটতেই সৃজার নজর যায় ইমনের দিকে। তাকিয়ে দেখল ওর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে যাচ্ছে। সোহিনী মেয়েকে বলল, শ্রী, তাহলে আমাদের রাগিনীর বাড়িতে আদিত্যকে দেখে আসা দরকার। ইমন, তুমি এখন এসো, আমরা বাইরে বেরোবো। কিন্তু আন্টি, অনেকদিন আপনার হাতে লুচি আলুর দম খাওয়া হয়নি। আজ সেটা না খেয়ে যাচ্ছি না। হ্যাঁ মা, ইমন কতদিন পরে এলো, আমি এখন কোথাও যাব না। আমি বরং ওর জন্য চা করে আনি। মেয়ের কথায় মা রীতিমতো বিরক্ত হয়ে উঠে দাঁড়াল। আয় তুই আমার সাথে রান্নাঘরে। ইমন, তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, কেমন? ইমন হাসি মুখে সৃজাকে সম্মতি জানালো। রান্নাঘরে সোহিনী মেয়েকে বোঝাতে লাগলো, শ্রী, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আজ বাদে কাল তোর আদিত্যর সাথে বিয়ে হবে, এটা ভুলে যাস না। কিন্তু মা, এখন তুমি বুঝতে পারছো তো বলো যে ইমনের কোনো দোষ নেই, ও আমাকে ঠকায়নি। ওর যদি আমার সাথে প্রতারণা করার উদ্দেশ্য থাকতো তাহলে ওকে ফিরে আসতো, বলো মা? ফিরে এলো বলেই 7 খুন মাফ? সেটা হতে পারে না। আগে ভালো করে জানতে হবে এতদিন ও কেন তোর সাথে সম্পর্ক রাখেনি, আর কোথায় ছিল ও এতদিন। তারপরে না হয় ভেবে দেখা যাবে ওর সাথে তোর মেলামেশা করা উচিত হবে কি না। প্রায় আধ ঘন্টা পর
সৃজা লুচি আর আলুর দম থালায় সাজিয়ে ইমনের জন্য ঘরে ঢুকতেই কোথাও সে তাকে দেখতে পেল না। থালাখানা ডাইনিং টেবিলে রেখে বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই দেখল ইমন সেখানে দাঁড়িয়ে। সৃজা ঘরের মধ্যে ঢুকে সোফার মধ্যে ফেলে রাখা মোবাইলটা এনে ক্যামেরা অন করে ইমনের অনেকগুলো ছবি পরপর তুলতে লাগলো। ওর প্রিয় বন্ধু দিয়াকে জানাতে হবে যে ইমন ফিরে এসেছে। তার প্রমাণস্বরূপ এই ছবিগুলো তোলা দরকার বলেই সে মনে করল। এতক্ষণ যেটা তার নজর এড়িয়ে গেছে সেটা হলো ইমনের বাঁ দিকের কপালে একটা লম্বা মতো কাটার দাগ। এবার কিছুটা সামনে এগিয়ে এসে হারানো প্রেমিককে প্রশ্ন ছুঁড়ল সে, তোমার কপালে এই দাগটা কি করে হলো? ও মানে ও কিছু নয়, উঁচু থেকে পড়ে গেলে দাগ তো হবেই না। এতদিন কোনো খবর রাখোনি কেন ইমন? কি করে ভুলে গেলে আমাদের এই সম্পর্ককে? এমন সময় রান্নাঘর হতে মায়ের ডাক শুনে সৃজা এগোতে যেতেই ঘরের জানলায় তার চোখ আটকে গেল। এ কি করে সম্ভব? ইমন ব্যালকনিতে এই ছিল, এখন এই ঘরে? এই কোন ইমন? দানবের মতো লুচিগুলো কেমন করে খাচ্ছে সে, আর সারা মুখে রক্ত লেগে রয়েছে। ও ভীষণ অস্থির হয়ে ঘরে ঢুকতেই দেখে ইমন নেই। সহসা বাথরুমে জল পড়ার শব্দ কানে আসে। তাহলে সে কি বাথরুমে গেছে? জল পড়ার শব্দ থেমে যায় কিছুক্ষণ পরেই, কিন্তু কোথায় ইমন? কেমন সব অস্বাভাবিক লাগে তার। মাকে গিয়ে বলে, মা মা দেখো, ইমনকে দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় চলে গেছে সে। আর কোন মুখ নেই বা সে এখানে থাকবে? ওর ব্যবহারের জন্য ও নিজেই বুঝি লজ্জিত, তাই চুপি চুপি কেটে পড়েছে। কোথায় গেল বলো তো? এমন ও না, আগে কখনো করতো না। সব সময় গেলে আমাকে বলে তবে যেত। হয়তো বিশেষ কোনো কাজ এসে গেছে, বলার সময় হয়নি। তুই ওই নিয়ে ভাবিস না আর। সেদিন রাতে ঘুম এলো না সৃজার দু চোখে। হঠাৎ জানলার বাইরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে বিছানা ছেড়ে উঠে পড়ে সে। জানলার কাছে এগিয়ে এসে দেখে ইমন দাঁড়িয়ে আছে ওর বাড়ির বাগানে শ্বেতকরবী গাছের নিচে। ঘড়ি দেখল, রাত 2টো। এত রাতে ইমন এসেছে কেন? বাথরুমে গেল চোখে জল দিতে, কিন্তু কল খুলতেই জল বেরোতে বেরোতেই রক্তে ভরে গেল বেসিন। চমকে ওঠে সে। বেসিনের সামনে আয়নায় দেখে পিছনে ইমন, আর ওর সারা মুখে চাপ চাপ রক্ত। আর থাকতে না পেরে সে চিৎকার করে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। তার চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায়। কি হয়েছে শ্রী? মা 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 ইমন ইমন ওর ওর সারা মুখে রক্ত। উফ, ওর সারা মুখে রক্ত। কিসব ভুল বকছিস শ্রী? ভুল নয় মা, ভুল নয়, আমি ঠিক বলছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। ধুর, এসব তোর মনের ধারণা। আয় জল খেয়ে নে, আমি দেখছি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। ওসব আর ভাবিস না। সেই রাতটা ভয়ে আতঙ্কে কাটে মা মেয়ে দুজনেরই। পরের দিন মায়ের ডাকে সৃজার ঘুম ভাঙে।
সোহিনী ঘুম ভাঙিয়ে মেয়েকে মনে করিয়ে দেয় কয়েকদিন আগে আদিত্যর মা বাড়িতে সত্যনারায়ণের পুজোতে নিমন্ত্রণ করেছিল। এছাড়া রাগিনীর গুরুদেব অনেকদিন পরে পুজোতে আসছেন, তাই ছেলের বউকে দেখিয়ে ওনার আশীর্বাদ নিতে চান, যাতে ছেলে বৌমার বিবাহিত জীবন সুখের হয়। আজ মায়ের সাথে আদিত্যকে দেখতে যাবে সে। কদিন আগেই আদিত্য সৃজার জন্মদিনে যে নীল কাঞ্জিভারাম শাড়িটা দিয়েছে, মা বলেছে ও যেন ওটাই আজ পরে রাগিনীর বাড়িতে আসে। সকাল 9টা বাজে। 9:30টার মধ্যে মায়ের সাথে বেরোবে সে। চান টান করে শাড়ি পরার জন্য আলমারিটা খুলল সৃজা। আরে, শাড়িটা কোথায় গেল? এখানেই সে রেখেছে, এটা ভালো করেই জানে। তাহলে চিৎকার করে মাকে ডাকলো, মা, মা একবার এ ঘরে এসো। মা ছুটে এলো। কি রে, চিৎকার করছিস কেন? এখনো শাড়ি পরিসনি? 9:30 তো প্রায় বাজতেই চললো। সেই কথাই তো বলছি তোমাকে, সেই শাড়িটা কোথায়? তোর শাড়ি কোথায় তার আমি কি করে জানবো? তুই আলমারিতে রেখেছিস জানতাম, তাহলে গেল কোথায়? আলমারি থেকে সব শাড়ি নামিয়ে ঘেঁটে ফেললেও মেয়েকে সেই আদিত্যর উপহার দেওয়া শাড়ি আর পেল না। ওদিকে মোবাইলে রাগিনীর ফোন। তোরা বেরিয়েছিস সোহিনী? ঠাকুরমশাই এসে গেছে, দেরি করিস না। শ্রীকে গুরুদেব দেখবে, সেই জন্যই আসছে। এখান থেকে উনি আবার আরেক শিষ্যের বাড়ি যাবেন, তাড়াতাড়ি চলে আয়। সোহিনী তার বন্ধুকে উত্তর দেয়, না না, আমি এক্ষুনি বেরোবো, চিন্তা করিস না, ঠিক সময় পৌঁছে যাব। কি আর করা যাবে এখন? অনেক খুঁজেও সেই শাড়ি যখন পাওয়া গেল না, তখন অন্য শাড়ি পরেই মায়ের সাথে আদিত্যর বাড়ির দিকে পা বাড়ালো সৃজা। রাগিনীর বাড়িতে পৌঁছতে মিনিট 15 দেরি হলো, কিন্তু গুরুদেব অপেক্ষা করছিল আদিত্যর ভাবী স্ত্রীকে দেখার জন্য। গুরুদেব ভালো করে সৃজাকে দেখে বলল, কপালের চুলগুলো সরিয়ে দাও তো মা, ভালো করে একটু দেখি তোমাকে। কিছুক্ষণ পরেই কেমন গম্ভীর হয়ে যাওয়ায় রাগিনী গুরুদেবকে বলল, বাবা, সবকিছু লক্ষণ ভালো তো? মেয়ে খুবই ভালো, কিন্তু কিন্তু কি? এক অজানা আতঙ্কে ভয় পায় সোহিনী। এক দুষ্ট আত্মা এই মেয়ের সুখের জীবন তছনছ করে দিতে চাইছে। ভীষণ বিপদ সামনে। এর কোনো প্রতিকার কি নেই বাবা? প্রতিকার একটা আছে অবশ্য, তবে খুব সাবধান। একটু অসাবধান হলেই চরম ক্ষতি পর্যন্ত সেই প্রেতাত্মা করতে পারে। সোহিনী গুরুদেবের পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। বাবা, আপনি আমার মেয়েকে বাঁচান, আপনি একমাত্র ভরসা আমাদের। এই, আমি একটা তাবিজ হাতে বেঁধে দিচ্ছি, এই তোমাকে রক্ষা করবে। মনে রেখো মা, কোনো অবস্থাতেই এই তাবিজ ভুল করেও খুলবে না একদম, ঠিক আছে? গুরুদেবের কথায় সৃজা ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। সেদিন বিকালে মেয়েকে নিয়ে সোহিনী বাড়িতে পা রাখতেই মেয়ে আর্তনাদ করে উঠল। মা, ওই ওই দেখো, শ্বেতকরবী গাছের তলায় আদিত্যর দেওয়া ওই শাড়িটা। কেউ এটাকে ছিঁড়ে কেমন করে রেখেছে দেখো এখানে। এই শাড়ি তোর আলমারির ভেতর থেকে এখানে এলো কি করে? এখানে আনলো কে? আমি ছাড়া তো আমার আলমারিতে কেউ হাত দেয় না। তাছাড়া তাতে আমি চাবি দিয়ে রাখি। তাহলে বুঝতে পারছিস রে, রাগিনীর গুরুদেবের কথাই সত্যি। তাহলে খুব সাবধানে থাকতে হবে আরো তোকে। সৃজার চোখে
আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যায় এখন। সেদিন অনেক রাত পর্যন্ত চোখে ঘুম এলো না তার। শুয়ে শুয়ে ইমনের কথাই বারবার মনে আসছে। 3 মাস ও কোথায় ছিল, আর কেন ওর মোবাইলে সুইচ অফ ছিল, কিছুই তো জানা হলো না। এতদিন পরে এসে কোথায় আবার হাওয়ার মতো মিলিয়ে গেল সে। বেশ মনে পড়ে তার, বছরখানেক আগে এই যেন সেদিনের কথা। ইমনের সাথে প্রথম আলাপের দিন, বান্ধবী দিয়ার দিদির বিয়েতে প্রথম দেখা দুজনের। নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে বিয়ের সমস্ত খুঁটিনাটির দায়িত্বে ছিল সে। সেখানেই দিয়াই আলাপ করিয়ে দেয় ইমনের সাথে সৃজাকে। সেই শুরু। তারপর ওদের প্রেম এগিয়ে চলল তার আপন খেয়ালে। এক পিসি নাকি ছেলেবেলায় বাপ মাহারা ইমনকে মানুষ করেছে। ভাইপোর জন্য নিজেও বিয়ে করেনি, একটা নার্সিংহোমে আয়ার কাজ করে লেখাপড়া শিখিয়ে এত বড় করেছে ইমনকে। ইমনের এই ছোটখাটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামটিও খুব সুন্দর, পালকিওয়ালা। সৃজা তো মাঝে মাঝেই ইমনকে এই নাম ধরে রাখাত, কিন্তু বেশ মিষ্টি ওদের দুজনের প্রেমে কারোর নজর লেগে যায় যেন। হঠাৎ যেন ছন্দপতন। চেন্নাইতে একটা বিজ্ঞাপন সংস্থার প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠানের দায়িত্ব পড়ে ওর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পালকিওয়ালার উপর। চেন্নাই রওনা হওয়ার দিন কলকাতার এয়ারপোর্টে দিয়ার সাথে সৃজা আসে ওকে ছেড়ে দিতে। সেদিন বোঝেনি এই ছাড়াই এত দীর্ঘস্থায়ী হয়ে কষ্ট দেবে তাকে। যাক, তবু এবার অপেক্ষার অবসান হলো। ইমন ফিরে এলো। এতক্ষণে খেয়াল পড়েনি সৃজার। এবার মনে পড়তেই মোবাইলের গ্যালারি খুলে ইমনের যে ছবিগুলো তুলেছে কালকে সেইগুলো খুঁজতে লাগলো। দিয়ার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে সে বন্ধুকে এই বার্তা দিতে চায়, হারানো প্রেম আবার নিজেই ফিরে এসেছে তার মনের মানুষের কাছে। এ কি, গ্যালারিতে ইমনের ছবিগুলো সব রয়েছে, কিন্তু শুধুই ইমন নেই কেন? পরপর 5টা ছবি সে দেখল। ব্যালকনিতে সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, অথচ ইমনের একটাও ছবি সেখানে নেই। এটা কি করে হয়? কেমন যেন গোলমাল লাগছে সব। চিন্তায় আর কিছুতেই ঘুম আসে না। হঠাৎ বিছানায় শুয়ে পাশ ফিরতেই জানলার কাঁচে দেখল দালানে কার ছায়া। কিছুক্ষণের মধ্যেই জানলাটা খুলে গেল দড়াম করে একটা আওয়াজ করে। সেখানে জানলায় কার দুখানি হাত তাকে ডাকছে। এবার একটা গলা শুনতে পেল সে। শ্রী, শ্রী, চলে এসো। আমি এখানে ভীষণ একা। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আমরা দুজনে কেউ কাউকে ছেড়ে থাকবো না। তুমি বলেছিলে আমাকে, এসো এসো, দেরি করলে আসতে পারবে না তুমি, আর আমিও পারবো না। এসো শ্রী, এসো। কে ডাকছে তাকে? এই শব্দ খুব চেনা তার। এই গলা ইমনের। সে এই সময় দোতলার দালানে এলো কি করে? তারপরে সেই হাত দুটো আচমকা বড় হতে শুরু করে তার দিকে এগিয়ে আসছে জানলার গ্রিলের ফাঁক দিয়ে। হাত দুটোয় তাজা রক্তে মাখামাখি একেবারে, আর তার সাথে সেই ফিসফিস করে সেই ডাকার আওয়াজ। হাত দুটো তার গলা আঁকড়ে ধরতে চায় যেন, সেইভাবেই এগিয়ে আসছে। সৃজার গলা শুকিয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাবে তার।
পাশে শুয়ে থাকা সোহিনী এ সময় ভাগ্যিস উঠে পড়ল। কিরে, শুয়ে শুয়ে আ করছিস কেন? এখনো ঘুমোসনি? মা, ওই দেখো তোমার পিছনে কে দাঁড়িয়ে। তুমি সরে যাও, না হলে মেরে ফেলবেও তোমাকে। সোহিনী ঘরের লাইট জ্বালে। কোথায় কে? কেউ নেই তো এখানে। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম, একটা ছায়ামূর্তি তোমার পিছনে দাঁড়িয়ে ছিল। আবার তুই উল্টোপাল্টা ভাবছিস? তোর মনে হয় শরীর দুর্বল হয়ে গেছে, তাই এইসব মনের ভুল ধারণা আসছে তোর মাথায়। দেখি কাল একবার ডাক্তার রুদ্রর কাছে তোকে নিয়ে যাব। তোর বাবাকেও সব জানাতে হবে। আমার এইসব ব্যাপার মোটেই ভালো ঠেকছে না। সোহিনী মেয়েকে জড়িয়ে ধরেই বাকি রাত জেগেই রইল। পরের দিন ঘুম থেকে সৃজার উঠতে প্রায় সকাল 9টা বেজে গেল। মুখ হাত ধুয়ে বসে চায়ে চুমুক দিতেই আদিত্যর ফোন। গুড মর্নিং আদি, এখন কেমন আছো? গুড মর্নিং শ্রী। এখন অনেকটা ভালো। ওষুধগুলো নিয়ম করে খাবে কিন্তু, আর পুরোপুরি সুস্থ হলে তবেই বাইরে বেরোবে, কেমন? ঠিক আছে, মহারানীর হুকুম মেনেই চলবো। না চললে দেখবে আর কথাই বলবো না। না না বাবা, অত কঠিন শাস্তি আমি সইতে পারবো না। তাহলে শাস্তি না পেতে হলে আমার কথা শুনতে হবে মশাই আপনাকে, বোঝা গেল? আদেশ শিরোধার্য মহারানী। দুজনেই হো হো করে দুই প্রান্তে হেসে উঠল। এই সময় ড্রেসিং টেবিলের ওপর থেকে কি যেন মেঝেতে পড়ার আওয়াজ হলো। আদি, আমি পরে কথা বলবো আবার, হ্যাঁ? এখন রাখছি। ফোনটা কেটে দিয়ে দেখতে লাগলো সৃজা। মেঝেতে এক কোণে আদিত্যর দেওয়া ওর জন্মদিনের উপহার, সেই সুন্দর লেডিস ঘড়িটা। এটা এমনভাবে ড্রেসিং টেবিলের ওপর থেকে পড়ল, মনে হয় কেউ যেন ইচ্ছে করেই এটা ফেলল। পুরো ঘড়িটা ভেঙে গেছে। বেছে বেছে আদিত্যর দেওয়া উপহারগুলোই কেন নষ্ট হচ্ছে? এই সবের আড়ালে কি কেউ আছে? সে কি আদিত্যর শত্রু? কিসের শত্রুতা ওর মতো ভালো মানুষের সাথে? সৃজা ভেবেছিল এই ঘড়িটা হাতে পড়েই সে বেরোবে একটু পরে। আজ দিয়ার সাথে আন্দুলে ডাক্তার দেখাতে যাবে। মা যেতে পারবে না, কারণ সৃজার বাবা ওর এক বন্ধুকে নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ওদের বাড়ি আসবে। অগত্যা তাদের জন্য রান্নার ব্যবস্থা করতে হবে। তাই সোহিনী মেয়েকে ওর বন্ধু দিয়ার সাথেই ডাক্তারকে দেখিয়ে আসার জন্য বলে। ধুলাঘর থেকে 3টে স্টপেজ পরেই আন্দুল বাস স্ট্যান্ড। সেখানেই ওদের বাড়ির স্করপিও গাড়ি করে দিয়া এলো। ড্রাইভার বিশুদাকে বলল, বিশুদা, তুমি ওই রাজবাড়ির সামনে গাড়িটা নিয়ে চলো তো। ওখানেই আমার বন্ধু অপেক্ষা করছে, আর ডাক্তারবাবুর চেম্বারও ওইদিকেই। ঠিক আছে, এই একটুখানি গিয়েই রাজমাঠ। তা তোমার বন্ধু বুঝি ওইখানেই দাঁড়িয়ে আছে? হ্যাঁ। বিশুদা গাড়ি এসে থামালো রাজমাঠের সামনে। দিয়া গাড়িতে উঠে পড়ে। আগেও কয়েকবার মায়ের সাথে সৃজা ডাক্তার দেখাতে এখানে এসেছিল। তখন বিশুদা ড্রাইভার ছিল না, অন্যজন ছিল। তবে বিশুদার অবশ্য এদিককার রাস্তাঘাট সবই চেনা। সেটা বোঝাই যাচ্ছে ঠিক ডাক্তার রুদ্র রায়ের চেম্বারের মুখেই তার গাড়ি থামানো দেখে। চেম্বারের ভেতরে ঢুকেই হতাশ হতে হলো। আগে থেকে ডাক্তারের কাছে নাম লেখানো ছিল, কিন্তু ডাক্তারবাবু হাওড়ার এক নার্সিংহোমে আছেন। সেখান থেকে এখনো চেম্বারে এসে পৌঁছাননি, আসতে দেরি হবে। অনেক পেশেন্ট তাদের বাড়ির লোকের সাথে চেয়ারে বসে অপেক্ষা করছে। দিয়া সৃজাকে বলল, শ্রী, চেম্বারে বসে আর কি হবে, একটু বাইরে চল, হেঁটে চারপাশটা দেখি কিছুক্ষণ। হ্যাঁ, সেই ভালো, তাই চলো। দুজন সামনে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিছুটা যাওয়ার পরেই
একটা জীর্ণ পুরনো বাড়ির ছাদের দিকে তাকিয়ে সৃজা উত্তেজিত হয়ে বলল, দিয়া, ওই দেখ, ওই পুরনো বাড়ির ছাদের চিলেকোঠার ঘরের জানলার দিকটা দেখ। কি হলো শ্রী? ওখানে কি দেখবো? কিছু দেখতে পাচ্ছিস না তুই? ভালো করে সেদিকে তাকিয়ে দিয়া বলল, কই না তো, কিছুই তো সেরকম নেই। কি দেখবো ওখানে? ভালো করে দেখ, ভালো করে দেখ। আমি এক্ষুনি ইমনকে ওখানেই দেখলাম। তোর কি মাথা খারাপ হলো শ্রী? ইমন এখন কোথা থেকে আসবে? আর এলেই বা ওই রকম পুরোনো একটা জরাজীর্ণ বাড়ির ছিলে কোঠায় কি করবে সে? আমি স্পষ্ট দেখলাম দিয়া, ও আমাকে হাত নেড়ে ইশারা করে ডাকছে। আর তোর মনে আছে দিয়া, ইমন আমাকে বলেছিল ওর বাড়ি আন্দুলে, ওর পিসির সাথে থাকে। আমার দৃঢ় বিশ্বাস এটাই ইমনের বাড়ি। কিন্তু সে কি করে হয়? এখানে ও তোকে দেখলে ছাদ থেকে নেমে আসতো না একবার? ঠিক আছে, ও আসেনি তো কি হয়েছে, আমরা যাব ওর বাড়িতে। কি বলছিস শ্রী? হুট করে চেনা নেই এমন করে বাড়িতে যাওয়া যায়? না দিয়া, তুই যাস না। দাঁড়া, আমি একবার দেখে আসি, তারপর না হয়। ঠিক আছে, চল দেখি। তুই যখন বলছিস দেখাই যাক, তবে কোনো লাভ হবে না মনে হচ্ছে। দুজনে সেই জীর্ণ পুরানো বাড়িটার ভেতরে ঢুকল। সৃজা ডাকতে লাগলো, কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কোনো সাড়া শব্দ না আসায় আরো ভেতরে দালানের ওপরে উঠে দিয়া চেঁচিয়ে ডাকতে শুরু করলো, কেউ আছেন? কেউ আছেন? একটু দেখবেন, কেউ আছেন? কে তোমরা? ঘরের ভেতরে এসো তো দেখি। একজন বয়স্ক মহিলার গলা মনে হলো। ঘরের ভেতর ঢুকলো দুজন। ঘরটা ভীষণ স্যাঁতস্যাঁতে, খুব একটা আলো নেই। আবঝা আলোয় দেখা গেল ঘরে ছোট চৌকির ওপরে একজন বয়স্ক মহিলা শুয়ে আছেন। বৃদ্ধা এই সময় এমন সুন্দর দুজন যুবতীকে দেখে অবাক হয়েই বলল, তোমরা কি কাউকে খুঁজছো? ঠিক অনুমান করেছেন আপনি। এখানে ইমন রক্ষিত বলে কেউ থাকে? বৃদ্ধা বেশ অবাক হয়ে কিছুক্ষণ ওদের দুজনের দিকেই তাকিয়ে রইল। সৃজা এবার বলল, আপনি ইমন রক্ষিত বলে কাউকে চেনেন? তাকে চিনব না, কিন্তু বাবা তুমি কে? তুমি কি সৃজা? সৃজা এবার আনন্দে নেচে উঠল, যেন সে তাহলে ঠিক জায়গাতেই এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সৃজা, আমি সৃজা। আপনি কি ইমনের পিসিমা? সৃজা আর দিয়া দুজনেই এবার সেই বৃদ্ধাকে প্রণাম করে। বৃদ্ধা বলতে শুরু করে, তোমার কথা ইমন খুব বলতো আগে, একদিনও তোমার কথা না বলে থাকতে পারতো না। তোমাকে কেমন দেখতে, কি পছন্দ তোমার, কি খেতে ভালোবাসো। ও যে তোমাকে ভীষণ ভালোবাসতো। ভালোবাসতো মানে? কেন পিসিমা, তোমার ভাইপো কি এখন আর স্ত্রীকে ভালোবাসে না? কথাটা দিয়াই বলল বৃদ্ধাকে। সে কি করে বলবো আমি। কেন, ইমন এখন আর সৃজার কথা তোমাকে বলে না? কি করে আর বলবে সে? সে তো এখন সকলের ধরা ছোঁয়ার বাইরে। কি বলছো পিসিমা? কিছুই বুঝতে পারছি না। সৃজার কথা শুনে পিসিমা বলল, কেন, তুমি বুঝি জানো না কিছু? কিছুই শোনোনি? তোমার সাথে শেষবার তার কবে দেখা হয়েছে? আমি ওর চেন্নাই যাবার দিন ওকে ছাড়তে কলকাতার দমদম এয়ারপোর্টে গিয়েছিলাম, আর সেই শেষ দেখা। কিন্তু আজকে যে ওর সাথে এতদিন পর, তাও প্রায় 3 মাস পরে আবার দেখা হবে, ভেবে কেমন হচ্ছে আমার। ভাগ্যিস ওকে ছাদে চিলেকোঠার ঘরে দেখতে পেলাম।
তা না হলে আজকেও দেখা হতো না। বৃদ্ধা এবার পাগলের মতো আচরণ করতে লাগলো যেন। কি বললে? আজকে দেখেছো তুমি ইমনকে? কিন্তু সে কি করে হয়? ব্যাঙ্গালোরেও কাজ নিয়ে গেছিল, একটা উঁচু বিল্ডিং এর দালান থেকে নিচে পড়ে হাউমাউ করে পিসিমা এবার কাঁদতে শুরু করে। দিয়া বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে বলে, ওসব ঠিক হয়ে যাবে, তোমার ভাইপো আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু কই আর, সে তো সুস্থ হলো না। এসো এসো আমার সাথে পাশের ঘরে। পিসিমা সৃজা আর দিয়ার হাত ধরে পাশের ঘরে নিয়ে আসে, আর একটা দেওয়ালের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, ওই দেখো আমার ইমন, ও সুস্থ হতে পারেনি আর। এবার সৃজা আর দিয়া দুজনেই সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আর্তনাদ করে ওঠে। দেওয়ালে টাঙানো ইমনের ছবিতে মালা দেওয়া। সৃজাকে জ্ঞান হারাতে দেখে দিয়া চেঁচিয়ে ওঠে, এই শ্রী, এই কি হলো তোর? দিয়া মোবাইলে বিশুদাকে ফোন করে বলে, বিশুদা, তাড়াতাড়ি গাড়িটা ডাক্তারবাবু চেম্বার ছেড়ে সামনে দুটো বাড়ির পরে এসো, শ্রী অজ্ঞান হয়ে গেছে। সৃজার যখন জ্ঞান ফিরল তখন ওর নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে সে। মা মাথার কাছে বসে কাঁদছে, দিয়া পাশে বসে, আর ওর বাবা ওর পায়ের কাছে বসে আছে। আর ওর বাবার পাশেই সেই ওর বাবার বন্ধু অনিন্দ সাধুখা। ইনি একজন নামকরা জ্যোতিষী ও তন্ত্র সাধক। মেয়ের জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা স্ত্রীর কাছে শুনে রজতবাবু সঙ্গে করেই এমন তন্ত্র সাধক বন্ধুকে এনেছেন। এবার জ্ঞান ফিরে সৃজা সকলের দিকে তাকাতে তাকাতে যেই চোখ গেল অনিন্দ সাধুকার উপরে, অমনি চোখ দুটোকে বড় বড় করে বিকট গলায় চিৎকার করতে লাগলো, বেরিয়ে যা তুই, একে ভার করে এক্ষুনি। এই কিরকম মেয়ের গলার আওয়াজ? একজন পুরুষের আওয়াজ তো এটা। মিসেস সোহিনী তখন ভালো করে লক্ষ্য করল মেয়ের হাতে গুরুদেবের সেই তাবিজটা নেই। আতঙ্কে তিনি বলে উঠলেন, এ কি, গুরুদেবের সেই তাবিজ কোথায় গেল? ওটা নেই দেখেই স্ত্রীর এইরকম অবস্থা। অনিন্দবাবু এবার মালতীকে দিয়ে 1 সরা আতপ চাল আর 1 সরা সাদা সর্ষে আর 1 তাল গঙ্গা মাটি এনে তার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে মন্ত্র বলে এবার তাকালো সৃজার দিকে। কে তুই? কি করতে এসেছিস এখানে? আমি তোকে কিছু বলবো না, তুই যা এখান থেকে। বলবি না? কি করে তোকে বলাতে হয় দেখ। এই বলেই সেই সরা থেকে 1 মুঠো চাল হাতে নিয়ে বলল, এবার বলবি কি আমি চাল ছুঁড়ে মারবো তোকে? না 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 না, বলছি আমি বলছি। বল তাড়াতাড়ি, কে তুই? আমি ইমন, স্ত্রীর উপরে একমাত্র আমার অধিকার। আমি ওকে ভীষণ ভালোবাসি। কিন্তু তুই তো এ জগতের নেই এখন, অন্য জগতে তোর বাস। তাহলে এটা সম্ভব নয় কোনো মতেই। তুই তোর জগতে ফিরে যা। আমি ওকে আমার জগতে নিয়ে যেতে চাই, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি ছাড়া অন্য কেউ ওর পাশে থাকবে না। ওই আদিত্য সেনকে আমি শেষ করে দেব। আমার স্ত্রীর পাশে এলে, এটা আমি বলে দিচ্ছি, স্ত্রীর ওপর একমাত্র আমার অধিকার আমার। তুই যাবি কি বল? আমি আসতে চাইনি, কিন্তু যেদিন দেখলাম আদিত্য এসেছে সেদিন খারাপই এসছে। আমার আত্মা যে অতৃপ্ত, আমার আত্মার মুক্তি ঘটিয়ে দে তুই, তাহলে আমি ফিরে যাব এখান থেকে, ছেড়ে দেব আমি। ঠিক আছে,
তোর আত্মার মুক্তির জন্য আমি সব রকম ব্যবস্থা করব। এখন তুই ওকে ছেড়ে দে। না, শ্রী আমার, ওকে কারো হতে দেব না। আদিত্য, ওকে আমি শেষ করে দেব। এইবার অনিন্দবাবু হাতের মুঠোয় রাখা চালগুলো সৃজার গায়ে ছুঁড়তে লাগলো। সৃজা এইবার চেঁচাতে লাগলো, আমি ছেড়ে দেব, কিন্তু আমার মুক্তির কি করবি বল, তবেই ছাড়বো। আমি জানি তোর মৃত্যু স্বাভাবিক নয়, তাই মুক্তি হতে পারছে না। তোর এই অতৃপ্ত আত্মার মুক্তির ব্যবস্থা আমি করব। রজত ঘোষ এবার বলে উঠল, আমার মেয়েকে ছেড়ে দে। তোর মুক্তির জন্য যা যা ব্যবস্থা করতে হবে আমি সবেতেই রাজি। আমি তোর মুক্তির ব্যবস্থা করব, কথা দিলাম। কিন্তু শ্রীকে আমি এখনো ভালোবাসি, ওকে ছেড়ে থাকতে পারছি না। তাহলে তুই সহজে যাবি না দেখছি। এবার কিছু সর্ষে মুঠোয় নিয়ে সৃজার গায়ে মন্ত্র বলতে বলতে অনিন্দবাবু ছুঁড়ে মারতে লাগলো। সৃজা চুল ঘুরিয়ে চেঁচাতে লাগলো, আমি চলে যাচ্ছি, তুই থাম এবার, তুই থাম। এবার আসল মোক্ষম অস্ত্র, সেই মন্ত্রসিদ্ধ গঙ্গার মাটিকে ছুঁড়ে দিল সৃজার গায়ে। রজতবাবু আর তার স্ত্রী দেখলো তাদের মেয়ে একবার একটা বিকট চিৎকার করে বিছানায় লুটিয়ে পড়ল। এই সময় মালতী ছুটে এসে বলল, মা ঠাকুরন, শ্রী দিদিমণির হাত থেকে এই তাবিজ খুলে উঠোনে পড়েছিল। আরে, এটাই তো সে গুরুদেবের দেওয়া রক্ষা কবচ। শ্রী কখন খুলে গেছে হাত থেকে জানেই না, তাই আজ ওর এই বিপদ। কত ধকল সইতে হলো মেয়েকে আমার। শ্রী, এই শ্রী, চোখ খুলে দেখ মা। মা, আমার কি হয়েছে? কাঁদতে কাঁদতে সৃজা বলে উঠল, জানো মা, ইমন মারা গেছে। মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে সোহিনী ঘোষ বলতে লাগলো, আদিত্যকে নিয়ে তোমার এক নতুন জীবন শুরু করে সামনে এগোতে হবে তোমাকে। অতীতকে আঁকড়ে আর থেকো না তুমি। রজত ঘোষ স্ত্রীর দিকে তাকিয়ে নির্দেশ দিল, এবার সামনের মাসেই আদিত্যর সাথে শ্রীর বিয়ে দেব আমি। সোহিনী, তোমার বন্ধু ওই রাগিনীকে বলে ব্যবস্থা করো এবার। আজ আদিত্য আর সৃজার ফুলশয্যার রাত। খুব ধুমধাম করে বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় দুই বাড়ির লোক খুব খুশি। এত সুন্দর আয়োজন প্রশংসায় ভরিয়ে দিল আমন্ত্রিত অতিথিরা। আদিত্য ফুলশয্যায় বসে নতুন বউয়ের কাছে জানতে চাইল, আমাদের বিয়ের আয়োজনে তোমার বাড়ির লোক খুশি তো? খুব খুশি। কিন্তু তুমি এত সব ব্যবস্থা করলে কি করে? আমি নই, আমার জানাশোনা এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেই বিয়ের আয়োজনের দায়িত্ব দিয়েছিলাম। ওরাই সব এত সুন্দর করে তুলেছে। হ্যাঁ, আরো সারপ্রাইজ আছে স্পেশাল আমার আর তোমার জন্য ওদের তরফ থেকে। সৃজার প্রিয় হলুদ গোলাপ দিয়ে তৈরি করা হয় পালকি। তার মাঝখানে লেখা কোম্পানির নামটি দেখে সৃজা চমকে গিয়েও নিজেকে সামলে নেয়। অথচ ঘুরে ফিরে বারবার ওই নামটিতেই চোখ চলে যায় তার। সেখানে লেখা আছে, পালকিওয়ালা, তোমার সাথে, তোমার পাশে। দেখেছিস চিনিয়া, চারপাশের আকাশটা কেমন মেঘলা হয়ে থমথমে হয়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। তোকে বললাম
যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিবি। আরে বাবা, গ্রামের চারপাশটা ঘুরতে তো সময় লাগবে নাকি? তা নয়, সেই বেলা 10টার পরে ম্যাডামের ঘুম ভাঙলো। আরে আমি কি করব? কাল রাতের যা অভিজ্ঞতা হলো, তারপরে কি সহজে ঘুম আসে বল? তা অবশ্য তুই ঠিকই বলেছিস দেবাংশী, আমারও তো ভয়ে সারা রাত ঘুম আসেনি। ভোরের দিকটাতেই একটু ঘুম এলো চোখে। এই জিনিয়া, ঝড় উঠতে শুরু করেছে, চারপাশে কত ধুলো উঠছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন কি হবে? পুরো ভিজে যাব এই বৃষ্টিতে। এই দেবাংশী, সামনেই ছুটে চল, দেখি যদি রাস্তার ধারে কোনো বাড়িঘর পাই তাহলে দাঁড়িয়ে যাব। চল চল চল। কিছুটা দুজনে ছুটে আসতেই চালতাখালি প্রাইমারি স্কুলের গেট খোলা দেখল। সেখানেই দুজনে আশ্রয় নেয়। উফ, ভাগ্যিস স্কুলটা খোলা ছিল, তা না হলে তো আজ পুরোই ভিজে যেতাম। উফ বাবা। আচ্ছা জিনিয়া, আজকে তো শনিবার, হাফ ছুটি, এখন তো 3টে বাজে, তাহলে স্কুলের গেট খোলা কেন এই সময়? ওই একজন নতুন অল্প বয়সী ছেলে হেড স্যার হয়ে এসেছেন কয়েক মাস আগে, ওই মনে হয় খেয়াল করেনি গেটে চাবি দিতে। তবে ভালোই হয়েছে একদিকে, আমরা তো একটা নিরাপদ জায়গায় আশ্রয় পেলাম। ওই নতুন হেড স্যারের কিন্তু এই জন্য একটা ধন্যবাদ পাওয়াই উচিত, তাই না? তাহলে তুই আসিস জিনিয়া, যখন স্কুল খোলা থাকবে ওই স্যারকে ধন্যবাদ জানাবি। আমি কেন, তুই আসবি। তোরই তো দেখছি ওর কথা শুনেই মন কেমন কেমন করছে। ভালো হবে না কিন্তু জিনিয়া, এবার থামবি তুই, না হলে মার খাবি। দুজনেই খিলখিল হাসিতে দুজনকে জড়িয়ে ধরে। সেই সময় হঠাৎ শুনতে পায় একটা ক্লাসরুমের বন্ধ দরজা থেকে পড়ানোর আওয়াজ ভেসে আসছে। দুজনে বেশ চমকে ওঠে। তারপরে ধীরে ধীরে বন্ধ দরজার কাছে আসে। বাইরে থেকে শোনা যাচ্ছে ক্লাস ভর্তি ছাত্রছাত্রীদের গলা এবং তার সাথে স্যারের পড়ানোর আওয়াজও। স্যারের গলাটা ভীষণ চেনা লাগে দেবাংশী। মনে পড়েছে, এটা তো পরাণ পণ্ডিত স্যারের গলার আওয়াজ, কিন্তু সেটা তো এখন অসম্ভব। জিনিয়া বাইরে থেকে এবার বন্ধ দরজাখানা খুলে দিল। দরজা খুলতেই একটা হিমশীতল ঠান্ডা হাওয়া ঘর থেকে বেরিয়ে এলো। আর এতক্ষণ যেসব পড়ার আওয়াজ শুনছিল সব চুপ হয়ে গেল এক নিমেষে। পুরনো জানলার একটা ভাঙা অংশ দিয়ে বাইরের দিনের আলো এসে পড়েছে ঘরে। তাতেই দেবাংশী দেখল কেউ নেই ঘরে, একেবারে ঘর ফাঁকা। এবার দুই বান্ধবী রীতিমতো ভয় পেতে শুরু করলো। দেবাংশী শোন, তাড়াতাড়ি বেরিয়ে চল এখান থেকে, বুঝলি? এক মুহূর্ত আর এখানে নয়, চল চল চল। হ্যাঁ জিনিয়া, আমারও তাই মনে হচ্ছে। বৃষ্টি থেমেও গেছে, বেরিয়ে পড়ি এবার। দুজনে সিঁড়ি দিয়ে ছুটে ছুটে নেমে গেটের কাছে আসতেই গেটটা আচমকা বন্ধ হয়ে গেল। জিনিয়া জোরে জোরে ভেতর থেকে গেটটা টেনে খোলার চেষ্টা করলো। শেষে দেবাংশী হাত লাগালো, কিন্তু কোনো লাভ হলো না। সামান্য হালকা গ্রিলের গেটটা কিছুতেই খোলা গেল না। জিনিয়া, কি হবে এখন? আমারও তো খুব ভয় করছে। এখান থেকে চেঁচালেও এখন কোনো আওয়াজ পৌঁছবে না লোকের কানে। দেবাংশী, ওই দেখ, কে যেন এগিয়ে আসছে আমাদের দিকে। দেখ দেখ, এ তো সেই পরাণ পণ্ডিত স্যার। কি বিভৎস লাগছে স্যারকে। সারা মুখ ভর্তি রক্ত ঝরে ঝরে ওনার শরীরে পড়ছে। হাত দুটো শরীর থেকে বেরিয়ে লম্বা হয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। আর তার সাথে একটা পচা মাছের আঁশটে গন্ধ চারিপাশ ভরিয়ে তুলেছে। সেই গন্ধে যেন দুজনের গা গুলিয়ে উঠছে। আর্তনাদ করে উঠল দুই বান্ধবী। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও আমাদের, বাঁচাও, কে আছো?
বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও। হাতটা আরো কাছে এগিয়ে এসে দেবাংশী দেখলো হাতটা যেন তার গলার কাছে চলে এসেছে। তবে কি গলা টিপতে চায় তার? আর পারে না। দরজা জোরে জোরে খুলতে চেষ্টা করলো দুজনে। এবার খুলে গেল বন্ধ গেটটা। ভেতরে এলো নতুন হেড স্যার সৌজন্য ঘোষ। কিছু বোঝার আগেই দেবাংশী ভয়ে সৌজন্যকে জড়িয়ে ধরে বলল, বাঁচান, আমাদের মেরে ফেলবে। এই ছাড়ুন, ছাড়ুন আমাকে। কে আপনারা, আর কে মেরে ফেলবে? ওই যে পরাণ পণ্ডিত। কেউ নেই এখানে। আর আপনারা এখানে এলেন কি করে? আমি তো গেটে তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু বিশেষ প্রয়োজন আমাকে আসতে হলো আবার। কিন্তু তালা তো লাগানো ছিল না গেটে। গেট তো খোলাই ছিল। কি বলছেন উল্টোপাল্টা সব? আমি এখন চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকলাম, আর আপনারা বলছেন? বিশ্বাস করুন, আমরা মিথ্যে বলছি না। আচমকা জোরে বৃষ্টি আসায় স্কুলের গেট খোলা দেখে ভেতরে আসি, আর তারপরেই ওই পরাণ পণ্ডিতের প্রেতাত্মা। ওহ, চুপ করুন। এখানে আসা অবধি একটা নাম শুনেই আসছি, পরাণ পণ্ডিত আর পরাণ পণ্ডিত। ঠিক আছে, আপনারা কি এই গ্রামেই থাকেন? তাহলে আপনারা আমার গাড়িতে বসতে পারেন, আমি আপনাদের বাড়ি ছেড়ে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওসব ধন্যবাদ দিতে হবে না, বিপদে পড়েছেন তাই। দাঁড়ান, আমি অফিস ঘর খুলে দরকারি কাগজ আলমারিতে রেখে যাচ্ছি। আর ভয় নেই, আমি আছি। আপনাদের পরাণ পণ্ডিত এখন আর আসবে না। কথাগুলো বলেই হেড অফিসে অফিস ঘর খুলে ভেতরে আসে সৌজন্য। সেই দিন রাতে দুই বন্ধু অনেক রাত অবধি জেগে। এই হ্যাঁ রে দেবাংশী, তা পরাণ পণ্ডিতের প্রেতাত্মা তোকেই কেন বারবার উপকার করছে বলতো? যখনই স্কুলে পড়তিস ভালো ভালো কোনো চকলেট টকলেট খাওয়াতিস নাকি স্যারকে? তুই না একটা জাতা। স্যারকে আবার কিসের জন্য ঘুষ দিতে যাব? আমি পড়াশোনায় খুবই ভালো, সেই প্রাইমারি থেকেই স্কুলে ফার্স্ট হতাম প্রতি বছর। আর সেই জন্য পরাণ স্যার একটু বেশি স্নেহ করত, এই আর কি। আর উপকার আবার এখানে তুই কি দেখলি? উপকার নয়, কি বলছিস? ওই রকম একজন শিক্ষিত হ্যান্ডসাম হেড স্যার প্রথম দেখাতেই একেবারে জড়িয়ে ধরার সুযোগ তো পরাণ পণ্ডিতই করে দিল, তাই না? এটা কত বড় উপকার তোর জন্যে, তাই না দেবাংশী? জিনিয়া, তোর মাথায় কি এই রোম্যান্স টোম্যান্স ছাড়া আর কিছুই আসে না? তখন বলে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার কি অসহায় অবস্থা, আর তুই মজা করছিস। সে যাকে, কাল রবিবার, স্কুল ছুটি, তাই সোমবারই আমরা দুজন ওই স্কুলে যাব, বুঝলি? কেন তুই যা, আমি আর ওখানে যাব না ওই ভূতের স্কুলে। আরে কথাটা শোন আগে তুই। স্যারকে একটা ধন্যবাদ তো জানাতে হবে। স্কুলে সকল ছাত্রছাত্রীর জন্য চকলেটও নিয়ে গিয়ে দেবো আমরা, আর তার সাথে তুই স্যারকেও দিতে পারিস। জিনিয়া, আবার ওই কথা? হাসি ঠাট্টায় কত রাত ওদের কাটলো, দুজনের খেয়ালই নেই সেদিকে। জিনিয়া আর দেবাংশীকে বাইকের পেছনে বসিয়ে ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েই সৌজন্য গ্রামের ঢালাই রাস্তা ধরে হাই রোডের দিকে এগিয়ে যায়। গ্রামের এই দিকটা মনে হয় সেরকম লোক চলাচল নেই, কেননা একটা লোক তো দূরের কথা, একটা কুকুর বিড়াল পর্যন্ত চোখে পড়ল না। রাস্তা বেশ নির্জন। এই সময় বাইকটা স্টার্ট বন্ধ করে দিল। গাড়ি থেকে নেমে সৌজন্য দেখতে লাগলো গাড়িতে আজই তো পেট্রোল ভরেছে, তাহলে গাড়ি যাচ্ছে না কেন? বাইকের ওপর বসে গাড়ি চালানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই একটুকু নাড়ানো যাচ্ছে না।
মনে হচ্ছে কেউ যেন গাড়িটা পিছন থেকে টেনে ধরে আছে, কিন্তু কেউ তো নেই আশেপাশে। ও গাড়ি আর এখন যাবে না মাস্টার। একটা গম্ভীর আওয়াজ শুনে সৌজন্য তাকালো পেছনে, কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না। তবে কি এসব তার মনের ভুল? আচমকা একটা ঠান্ডা হাত তার পেছন থেকে তার কাঁধ স্পর্শ করলো। ঘুরে তাকালো সৌজন্য। একটা বুড়ো লোক, কিন্তু চোখ দুটি যেন ঠিকরে বেরিয়ে আসছে। কে কে আপনি? ভয় পেলে নাকি? না, ভয় নয়, কিন্তু এখানে এখন কে আপনি? আর আপনি কি একটু আগে বলছিলেন এ গাড়ি যাবে না? ঠিক ধরেছ। আর স্কুলের হেড স্যার হয়েছ, বুদ্ধি তো হবেই। কিন্তু কে আপনি? আর এত রাতে এমন মজা করার কি মানে? বুঝলাম না। তোমার দরকারেই আটকালাম গাড়িটা। আমার কি দরকার সেটা আপনি কি করে জানলেন? আমি ছাড়া আর কে জানবে? দরকার তো শুধু তোমার নয়, আমিও ওই স্কুলকে প্রাণ দিয়ে ভালোবাসতাম। স্কুল? হ্যাঁ, তুমি যে স্কুলে মাস্টারি করছো, সেই স্কুলের জমি নিয়ে সমস্যায় আছে তো? হ্যাঁ, স্কুলের জমি। যদিও এই জমি প্রবোধচরণ পণ্ডিত বলে একজন ব্যক্তি স্কুলকে দান করেছিলেন। ওনার ছেলেও এই স্কুলেই দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পরাণ পণ্ডিত, তাই তো? হ্যাঁ, আপনি দেখছি সবই জানেন। জানি তো। এখন ওনার ছেলে স্কুলের পাশের জমিটা প্রমোটারকে দেওয়ার জন্য চেষ্টা করছে। ঠিক তাই, কিন্তু আপনি তো এই গ্রামের পুরনো লোক। আপনিই বলুন, ওই জায়গাটায় স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলা করে, ওখানে টিফিনে বসে মজা করে ছোটাছুটি করে, সেই জায়গা কি করে নিতে পারে বলুন তো? মানছি জায়গাটা ওনার দাদুর, কিন্তু তিনি তো স্কুলকে দান করেছেন। এখন সেই ছেলে, কি যেন নাম? পল্টু। হ্যাঁ, ওই পল্টুই বলছে ওসব দান টান মানি না, জমি আমাদের, স্কুল যেমন আছে থাকবে, কিন্তু স্কুলের লাগোয়া খেলার মাঠে ওদের অধিকার আর দেওয়া যাবে না। ওই নিয়েই তো মরতে হলো আমাকেও। তবে ওই স্কুলের জন্য নিজের প্রাণ দিয়েছি, ওখানে কোনো ক্ষতিও করতে পারবে না। তুমি নিশ্চিন্তে তোমার কাজ করোগে যাও। আপনি কি বললেন একটু আগে? আপনাকে মরতে হলো মানে? আপনি তো দিব্যি বেঁচে আছেন। আপনি কি পাগল? আমাকে আমার সময় নষ্ট করে উল্টো পাল্টা বকছেন। আমি পরাণ পণ্ডিত, ওই স্কুল আমার। ও, ওই পরাণ পণ্ডিতের প্রেতাত্মা তাহলে আপনাকেও ভর করেছে। ছাড়ুন, আমি চলি, যত সব পাগলের কাণ্ড। সৌজন্য মুখটা ফেরাতেই দেখে তার বাইকটা কাছ থেকে সরে দূরে একটা রাস্তার ধারে বাঁশের মাচার ওপর আছে। এই তো ছিল এখানে, এক নিমেষে ওখানে অত দূর গেল কি করে? মাথা যেন সব গোলমাল হয়ে যাচ্ছে তার। আরে, লোকটাও বা কোথায় গেল? না, এগিয়ে গিয়ে বাইকটা আনতে হবে। কিছুটা এগোতেই দেখলো সেই বুড়ো লোকটা পিছনে মাথা নিচু করে বসে আছে, ওই মাচার ওপরেই। চারিপাশে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, তবুও দূরের রাস্তার লাইট পোস্টের মৃদু আলোয় সামনে এগিয়ে এসে লোকটার কাছে এসে যেই ডেকেছে, ও মশাই, ও মশাই, আমার বাইকটা কি এখানে আপনি এনেছেন? কি হলো? অমন মুখ ফিরিয়ে থাকলে হবে না, তাকান এদিকে। এইবার সেই লোকটা হঠাৎ তার শরীরটা সামনের দিকে ফেরাতেই সৌজন্য যা দেখলো তাতে তার হাড় হিম হয়ে গেল। লোকটার শরীরটা একটা
মুন্ডু কাটা কঙ্কাল, আর মুন্ডুটা পাশে রয়ে বিকটভাবে হেসে উঠল। বাঁচাও, বাঁচাও বলে সে পিছনের দিকে ছুটতে শুরু করলো, আর পিছনে সেই মুন্ডুটা তাড়া করতে শুরু করেছে। কতক্ষণ দৌড়ে এসছে জানে না সৌজন্য, কিন্তু জিনিয়ার বাড়ির কাছে এসেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সে। যখন জ্ঞান ফিরল তখন সৌজন্য দেখে জিনিয়ার ঘরে খাটের উপরে শুয়ে আছে। সামনে ওই দুটি মেয়ে যারা কয়েক ঘন্টা আগেই ওর স্কুলে এসেছিল, আর দুজনেই বেশ চিন্তায় সামনে বসে আছে। চোখ খুলতেই সামনে এগিয়ে এসে জিনিয়ার বাবা বলল, বাবা, এখন কেমন বোধ করছো? এখন ভালো আছি, কিন্তু এখানে কি করে এলাম আমি? তুমি কাল রাতে আমার বাড়ির গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলে। পাশের বাড়ির বাড়ুজ্জে মশাই আমার এখানে আসতে গিয়ে তোমাকে দেখে সে কথা বলল। আসলে সোমবার স্কুলের মাঠটা নিয়ে গোলমাল হওয়ার আশঙ্কা থেকে স্থানীয় থানায় পুলিশের নিরাপত্তার জন্য আবেদন জানিয়ে আসার জন্য দেরি হলো বাড়ি ফিরতে, আর রাস্তায় যা ঘটলো। ও বুঝেছি, তুমিও তাহলে ওই পরাণ পণ্ডিতের পাল্লায় পড়েছিলে। জিনিয়ার মা বেশ আতঙ্কিত হয়েই কথাটা বলল। পরাণ পণ্ডিত? তাই হবে হয়তো। আচ্ছা, আমার বাইকটা কোথায়? ও বাইকটা, ওটা তো তুমি যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে তার পাশেই দাঁড় করানো ছিল। কিন্তু কিছু মনে না করলে বলবে, স্কুলে গোলমালটা কিসের জন্য? ওই স্কুল মাঠে পরাণ পণ্ডিতের ছেলে প্রমোটার দিয়ে বিল্ডিং বানাতে চায়। ওহো, বুঝেছি বুঝেছি। তবে সে বিপদ তোমার কেটে গেছে। কিভাবে? বাড়ুজ্জে মশাই সেই খবরই সন্ধ্যায় দিতে এসেই তো তোমাকে দেখতে পেল। কি খবর? ওই যে গো, সন্ধ্যের ঠিক আগেই। হ্যাঁ, পরাণ পণ্ডিতের ছেলে পল্টু ওদের বাড়ির 3 তলার সিঁড়ি থেকে নিচে পড়ে। কি বলছো বাবা? হ্যাঁ রে বা, মুখটা একেবারে থেতলে গেছে, এমন যেন মনে হয় পিছন থেকে কে ঠেলে ফেলে দিয়েছে। চেনাই যাচ্ছে না একেবারে। তবে কি কাকিমা, তোমার কথাই ঠিক? পরাণ মাস্টার স্কুলের কোনো ক্ষতি করতে দেবে না এখনো? ওই স্কুলকে ভুলতে পারে না, এত ভালোবাসা স্কুলের ওপরে। হ্যাঁ, সেটাই। উনি থাকুক, ওনাকে ভয় পাওয়ার কিছু নেই বাবা। এই স্কুলের জন্য উনি নিজের ছেলেকে পর্যন্ত মেরে ফেলতে পারেন। কি বলছেন কি? উনি নিজের ছেলে ওই পল্টুকে মেরেছে? হ্যাঁ, এটাই সত্যি। আর সেই কথা জানাবার জন্যই আমাকে রাস্তায় আটকে ছিল। কি বলছো কি তুমি? ও হ্যাঁ, একটা ফাইল তোমার বাইকের সিটের উপর রাখা ছিল। এই নাও বাবা, এই নাও। এই বলে জিনিয়ার বাবা ঘরের কোণে রাখা টেবিলটার ওপর থেকে বেশ পুরনো একটা ফাইল সৌজন্যের হাতে দিল। এটা তো আমার নয়। কার এটা? কোথা থেকেই বা এলো গাড়ির মধ্যে? ফাইলখানা চটপট খুলে দেখতে লাগলো সৌজন্য। একটা দানপত্র, পরাণ পণ্ডিতের বাবা যেটা দানপত্র করে স্কুলকে তার জমি দিয়ে গিয়েছিলেন। আরে, এই দানপত্রটাই তো মাস 6 আগে স্কুলের আলমারি ভেঙে চুরি হয়েছিল। বেশ বুঝতে পারছি, বেশ নিশ্চিন্ত হলাম।
তাহলে স্কুলের আর কোনো ভয় নেই, যতদিন আছে ওই পরাণ পণ্ডিতের প্রেতাত্মা।